Good morning, students. Good morning, everyone. Welcome to Sagotos Educare. আজকে আমাদের ডাব্লিউবি টেট যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য স্পেশালি ক্লাস। এর আগে বেশ কিছু ক্লাস তো হয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে স্পেশালি আলোচনা করব সেগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি কেউ যদি ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেট বা সি টেট দেয়, ঠিক এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু প্রশ্নগুলো হয়। তো আশা করি সবার খুব ভালো লাগবে ক্লাসগুলো, এবং ক্লাস চলাকালীন যারা একদম প্রথম আসবে তারা অবশ্যই স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে টাইম টু টাইম ডাব্লিউবি টেট সম্পর্কিত ক্লাসগুলো পেয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, স্বাগতস এডুকেয়ারে যদি যাও সেখানে বেশ কিছু প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টে গিয়ে নিজের পছন্দ মতো প্লে লিস্টটাকে চুজ করতে হবে। সেখানে ডাব্লিউবি সেট আছে, ডাব্লিউবি টেট আছে, স্কুল সার্ভিস আছে, ইন্টারভিউ সম্পর্কিত কিছু গাইডেন্স আছে, প্রত্যেকটা আলাদা আলাদা প্লে লিস্টে দেওয়া রয়েছে। যেটা পছন্দ ঠিক সেই প্লে লিস্টটাতে গেলেই তার সম্পর্কিত ক্লাসগুলো সব পেয়ে যাবে। তো ডাব্লিউবি টেটের যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গেলেই স্বাগতস এডুকেয়ারে সব ক্লাসগুলো অ্যাভেলেবেল হবে। আগের ক্লাস যারা অ্যাটেন্ড করতে পারেনি সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকের ক্লাসে সরাসরি বিষয় কি রয়েছে। প্রথম কোশ্চেন, এর আগে হয়ে গেছে 20 একটা সিরিজ, তার নেক্সট কন্টিনিউ হচ্ছে। শক্তি বৃদ্ধি মানে কি? রিইনফোর্সমেন্ট। আমরা অ্যাকচুয়ালি অপারেন্ট কন্ডিশন বিষয়গুলো আলোচনা করতে গিয়ে বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব পড়তে গিয়ে আমরা সেখানে দেখেছি রিইনফোর্সমেন্ট সম্পর্কিত বেশ কতগুলো পজিটিভ, নেগেটিভ, পানিশার এরকমভাবে রয়েছিল তিনটে, মানে ধনাত্মক, ঋণাত্মক এবং শাস্তিদায়ক, মানে শাস্তিমূলক। এই মূল দুটো, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এই দুটো ভাগেই কিন্তু মোটামুটিভাবে ভাগ করা হয়েছে রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক সত্তা বা শক্তি বৃদ্ধি এই সম্পর্কিত বিষয়গুলোকে। তো সেই জায়গা থেকে যদি আমরা তাহলে আলোচনা করি তাহলে একটা জিনিসই পরিষ্কার হয়ে যাচ্ছে যে রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে জোর করা কোনো কিছু ফোরকাসিং, প্রতিক্রিয়া শক্তিশালী করতে হবে, স্ট্রেংথেনিং রেসপন্স, ইংরেজিটা খুব দারুণ, আচরণের অপসারণ, রিমুভিং বিহেভিয়ার, আচরণকে সরিয়ে দেওয়া, এবং শাউটিং আর চাইল্ড, শিশুদের চিৎকার চেঁচামেচি কোনটার সঙ্গে সম্পর্কিত। অবভিয়াসলি খাতা কলম নিয়ে বসবে, সাইডে প্রশ্নগুলো আলোচনা হতে হতে সাইডে মার্কিং করবে, কতগুলো কারেক্ট করতে পারলে আর কমেন্ট করে জানাবে। একদম স্ট্রেংথেনিং আর রেসপন্স, প্রতিক্রিয়াকে অনেক বেশি শক্তিশালী করতে সাহায্য করে রিইনফোর্সমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার আভ্যন্তরীণ, মানে 22, আভ্যন্তরীণ প্রেষণা মোটিভেশন। আভ্যন্তরীণ প্রেষণাটা কি? ইনস্টিংক্ট মোটিভেশন, এক্সটিংসিং মোটিভেশন, ইনস্টিংক্ট মোটিভেশন। আভ্যন্তরীণ আর বাহ্যিক এইরকমভাবে মোটামুটি প্রেষণাকে দেখা গেছে। সেখানে এই ইনস্টিংক্ট যে আভ্যন্তরীণ যেটা, সেটা কীরকম? রিওয়ার্ড দেওয়া, পুরস্কার দেওয়া, আভ্যন্তরীণ সন্তুষ্টি, ইনার স্যাটিসফ্যাকশন, শাস্তি দেওয়া, পানিশমেন্ট, প্রশংসা করা, প্রেজ। অবশ্যই এটা আভ্যন্তরীণ ইনার স্যাটিসফ্যাকশন থেকে আসে। তাহলে কোশ্চেন নাম্বার 22 বি ইজ কারেক্ট অ্যান্সার, আভ্যন্তরীণ সন্তুষ্টি। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কোনটি প্রাথমিক শক্তি বৃদ্ধিকারী? উইচ ইজ আ প্রাইমারি রিইনফোর্সমেন্ট। আমরা যদি ওই প্যাবলো, স্কিনার এই জায়গাগুলো আমরা পড়ি তাহলে পরিষ্কার হয়ে যায় এই প্রশ্নের অ্যান্সারটা। তার মানে এখানে টাকাটা কি প্রাথমিক শক্তি বৃদ্ধি করে? মানি, গ্রেড, মানে গ্রেডস কে কোন স্তরে কার কী অবস্থা, না খাওয়ার, ফুড, না পদক পাওয়া, কোনো মেডেল পাওয়া। মেডেল পাওয়াটা আফটার দ্য, মানে অ্যাক্টিভিটিস, কার্যকলাপের পর আমরা পাচ্ছি। প্রাথমিক ইনস্টিংক্ট যদি বলি, প্রাথমিক রিইনফোর্সার যদি বিষয়টাকে বলি তাহলে অবশ্যই সেটা ফুড, খাদ্য। নেক্সট কোশ্চেন, তাই 23 সি ইজ কারেক্ট অ্যান্সার, সি বা গ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, শিশুদের ভুল মোকাবেলার সর্বোত্তম উপায় কোনটা? দ্য বেস্ট ওয়ে টু হ্যান্ডেল এরর্স অফ চিলড্রেন্স। পানিশমেন্ট দেওয়া, তাদের শাস্তি দিতে হবে, তাদের উপেক্ষা করতে হবে, ইগনোর, তাদেরকে উপেক্ষা করে বেরিয়ে যেতে হবে, তাদের শেখার অংশ নিতে হবে, মেক দেম পার্ট অফ লার্নিং, অন্যের সাথে তাদের তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে। কোনটা করা উচিত? অবশ্যই মেক দেম পার্ট অফ লার্নিং। শিশুদের ভুলকে সংশোধন করতে গেলে, তাকে মোকাবিলা করতে গেলে এটাই করা উচিত। তাদের শেখার অংশ হতে হবে, তারা কিভাবে শিখছে তার পার্ট হিসেবে আমাকে তার সঙ্গে যুক্ত হতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, ব্যক্তিগত পার্থক্যের কারণ কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আর
ডিউ টু ব্যক্তিগত পার্থক্য, কারণ আমরা দুটি জানি, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। এই দুটো নিয়ে কিন্তু আমাদের ব্যক্তিত্বের বিকাশ ডেভেলপ করে, এইভাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তো আমি যদি দেখি তাহলে আমরা কোন দিক থেকে দেখবো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কোন দিক থেকে হবে, শুধুমাত্র বংশগতি না শুধুমাত্র পরিবেশ, দ্য কম্বাইন্ড একটা ফ্যাক্ট, না অনলি লার্নিং, শুধুমাত্র ট্রেনিং, অনলি ট্রেনিং, শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া, তাহলে অবশ্যই সম্মিলিত একটা ব্যাপার হবে, হ্যাঁ, কম্বাইন ইনফ্লুয়েন্স হবে। কোশ্চেন নাম্বার 25, সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন, এটা ভাইটাল পার্ট। এখন ক্লাস 12 থেকে শুরু করে একদম হায়ার স্টাডি পর্যন্ত ইনক্লুসিভ এডুকেশন এবং নেট সেটে পড়তে গেলেও কিন্তু এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো ইনক্লুসিভ মিনস কি? সেপারেট করা ক্লাসরুমকে, আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, সকলের একই সুযোগ দিতে হবে, সেম অপরচুনিটি। ইনক্লুসিভ মানে কি, এখানে টোটাল একটা জিনিস আছে, তার মধ্যে নতুন কিছু ঢোকানো। তার মানে কি আলাদা করে দেওয়া কি না সবাইকে এক করে দেওয়া, সকলের জন্য একই সুযোগ, সেম অপরচুনিটি ফর অল, এটাই হচ্ছে ইনক্লুসিভের মূল অর্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 26, তাই বি ইজ কারেক্ট অ্যান্সার বা খ, সকলের জন্য একই সুযোগ। নেক্সট কোশ্চেন নাম্বার 27, যারা টেট পরীক্ষা দেবে, প্রাইমারি টেট সামনে যখন হবে, তাদের টেট পরীক্ষা দিতে গেলে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা খুব ভাইটাল, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে, এই যে লার্নিং যে ডিফিকাল্টিসগুলো রয়েছে, বিভিন্ন রকম যে শেখার প্রতিবন্ধকতা, সেইগুলো থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন সাধারণত আসে। যেমন ডিসলেক্সিয়া মেনলি অ্যাফেক্টস, মানে ডিসলেক্সিয়া মূলত প্রভাবিত হয় রিডিং, শিখনের অক্ষমতাকে বলে, পড়ার অক্ষমতাকে, স্পেশালি পড়ার অক্ষমতাকে আমরা বলবো, পঠনের অক্ষমতাকে বলবো ডিসলেক্সিয়া। ওকে, এরকম অনেকগুলো আছে, ডিসক্যালকুলিয়া আছে, ম্যাথ সম্পর্কিত সমস্যা, ডিসগ্রাফিয়া আছে, রিডিং যেমন বললাম, রাইটিং লেখা সম্পর্কিত যে সমস্যা সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া, এটা হচ্ছে শেখা সম্পর্কিত ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এরকমভাবে কিছু রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 28, গিফটেড চিলড্রেন ইউজুয়ালি, তাদের আমরা গিফটেড বলবো যাদের মানে একদম 79-এর বিলো যদি হয় তাহলে একদম মাইল্ড, মানে বিলো, এরা হচ্ছে একদম, এদের আইকিউ একদম কম। মোটামুটি 120-র উপরে যদি হয় তাদের আমরা অ্যাভাব যদি বলি, তাহলে মোটামুটি তাদেরকে ধরে যাওয়া যায় অ্যাভারেজ এজ, তারা হচ্ছে মানে গিফটেডের মধ্যেই পড়ে। তো সেই রকম দিক থেকে যদি দেখি তাহলে গিফটেড চিলড্রেন ইউজুয়ালি ধীরে ধীরে শেখে, যারা কোনো সহায়তার প্রয়োজন হয় না, যারা উপরে উল্লেখিত কাজ করে, মানে গড় হিসেবে যেটা কাজ করে তার গড়, কৌতূহলের অভাব রয়েছে, মানে উল্লেখিত বিষয়গুলোর গড় সবার থেকে উপরে যেটা, তার মানে যদি দেখি এটা হচ্ছে পারফর্ম অ্যাভাব অ্যাভারেজ, অ্যাভাব অ্যাভারেজের উপরে গেলে, অ্যাভাব অ্যাভারেজের তাহলে ক্রাইটেরিয়াটা কীরকম দাঁড়াবে, অ্যাভারেজ মানে কোন, মানে তার কী বলবো, মানে সেই জায়গাটা কেমন হতে পারে। তো সেটা যদি দেখি তাহলে মোটামুটি একটা দেখে নেওয়া যাক যে তাদের একটা টাইম টেবিল কেমন আছে, যে কোন সময়ের মধ্যে আমরা গিফটেড চাইল্ড বলবো, মাইল্ড অ্যাভারেজ বলবো, সেগুলো থেকে মোটামুটি আসে, যেগুলো যাদের মোটামুটি 60, মানে 79-এর নিচে, 100-এর উপরে, এরকম যে বললাম, এই বিষয়গুলোকে মাথায় রাখলে মোটামুটি হয়। ঠিক আছে, এই বিষয়গুলোকে আমি পরে একটা ক্লাস নিয়ে এটা দরকার ডিটেলসে আলোচনা করে দেবো। এর একটা বোধহয় আমি কোনোদিন ক্লাসে আলোচনা করেছি এর আগে, মানে সেরকম একটা ব্যাপার রয়েছে বোধহয়, যে কতটা কেটে, হ্যাঁ আমি স্কুল সার্ভিস পড়াতে গিয়ে বোধহয় এরকম একটা বলেছিলাম যে তাদের এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে মাইল্ড অ্যাভারেজ, তারপরে মোডারেট, তারপর গিফটেড, এরকমভাবে বলেছিলাম, কিছু কিছু একটা সময় বলেছিলাম। তো যাই হোক, সেটা নিয়ে একটা অন্য সময় দরকার হয় ক্লাস নেওয়া যাবে, যে সেটা কেমন কি রেশিও আছে সেটা নিয়ে বলে দেওয়া যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 29, আর টিচার শুড ট্রিট স্লো লার্নার উইথ, একজন শিক্ষকের ধীরে ধীরে শিক্ষার্থীদের সাথে আচরণ করা উচিত, মানে এটা কি, এটা কিভাবে সেটা হবে, লার্নিং উইথ অ্যাঙ্গার, রাগের সহিত, ধৈর্য ধরে,
আর একটা হচ্ছে হিউমিলেশন, অপমান করে করে, আর ইগনোরেন্স, অবজ্ঞা করে। কিভাবে করা উচিত? অবশ্যই পেশেন্স রাখতে হবে, তার মানে ছাত্রদের প্রতি ধৈর্য রাখতে হবে, তবেই আমি শেখাতে পারবো, না হলে কিন্তু আমি একদম শেখাতে পারবো না। কেউ জোর করে কি করলো, তার কোনো করলো না, মানে তাকে জোরপূর্বক তাকে একটা কোনো কিছু করতে চাইছে, তার মানে সেটা সেটা যদি করি তাহলে কিন্তু হবে না, মানে তাড়াহুড়ো করে রেগে এটা হবে না। পেশেন্স, ধৈর্য, ছাত্রদের প্রতি একদম সহানুভূতিশীল, ধৈর্য ধরে শেখাতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, রেডিনেস টু লার্ন ডিপেন্ডস অন, শিক্ষার প্রস্তুতি নির্ভর করে কোন থেকে? সেটা নির্ভর করে এজ, কেবলমাত্র বয়স, ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, শুধুমাত্র পরিপক্কতা, অভিজ্ঞতা, মেমোরাইজেশন, স্মৃতি, প্রেসার, জোর করে চাপ দিই। শিক্ষার প্রস্তুতি নির্ভর করে ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ পরিণমনের উপর। পরিণমন মানে একটা হাত বাড়লো, আঙুলগুলো বাড়লো, সুন্দরভাবে কলম ধরতে পারলো, তার মানে এরা হাতের মধ্যে ম্যাচুরিটি এসেছে, সে কাজটা করতে পারছে, কাজের সক্ষমতা এসেছে, বিকাশটা এইভাবেই হয়েছে। সেই জন্যই বলা যেতে পারে শিক্ষার প্রস্তুতি নির্ভর করে ম্যাচুরেশনের উপর। সে ম্যাচুরিটি না হলে তাকে আমি শেখাতে পারবো না। নেক্সট কোশ্চেন নাম্বার 31, কনস্ট্রাকটিভিস্ট সাজেস্টেড, গঠনবাদ কি বলে? নলেজ ইজ ডেলিভারি, জ্ঞান হচ্ছে প্রদান করা হয়, জ্ঞান দেওয়া হয় না। নলেজ ইজ ক্রিয়েটেড বাই লার্নার, না জ্ঞান শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করে। আর লার্নিং ইজ প্যাসিভ, শেখাটা একদম নিষ্ক্রিয়ভাবে শেখে। আর লার্নিং ইজ বাই ইমিটেশন অনলি, অনুকরণের মধ্য দিয়ে শিখে। সবকটা কম বেশি লাগে, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভিস্ট বলেছে লার্নিং ইজ ক্রিয়েটেড বাই লার্নার, জ্ঞান শিক্ষার্থীর দ্বারাই তৈরি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 32, প্লে ইজ ইম্পর্টেন্ট বিকজ, খেলাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন গো? কি কারণ? ওয়েস্ট টাইম, এটা সময় নষ্ট করে তাই। ডেভেলপড সোশ্যাল অ্যান্ড মোটর স্কিল, সামাজিক এবং সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ ঘটায়। ক্রিয়েট ইনডিসিপ্লিন, শৃঙ্খলহীনতা তৈরি করে, কোনো ডিসিপ্লিন নেই, ইনডিসিপ্লিন। প্রিভেন্ট লার্নিং, শেখাটাকে রোধ করে। তো অবশ্যই ডেভেলপ সোশ্যাল অ্যান্ড মোটর স্কিল। নেক্সট কোশ্চেন নাম্বার 33, ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই, ইমোশনাল বা পাক্ষবিক বিকাশ এটা কোন কোন বিষয়ের উপর, মানে কোনগুলোকে মানসিক বিকাশ, মানে ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্স, প্রাক্ষবিক বিকাশ প্রভাবিত করে, মানসিক না। এটা ইমোশনাল, এটা হচ্ছে প্রাক্ষবিক বিকাশ, ডিপেন্ড করে পরিবার, সোশ্যাল ক্লাইমেট, সমাজের পরিবেশ, পিয়ার গ্রুপ, এইগুলোর উপর ব্যক্তির ইমোশনাল ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট বিকাশও হতে পারে। হ্যাঁ, দুটোই কিন্তু একই রকম। তাই কোশ্চেন নাম্বার 33 সবকটাই হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 34, একটি গণতান্ত্রিক শ্রেণীকক্ষ উৎসাহিত, ডেমোক্রেসি মিন কি? সেখানে সবার মতামত সমান, সবার গ্র্যাপটা একই লেভেলে, কারোর কম কারোর বেশি এরকম হবে না। তাই ক্লাসরুমে সবার একই রকম ডিসিশন, একই রকম কথা, তখন কার মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে গড়ে উঠবে। তো এটা হচ্ছে গণতন্ত্র, সে তাকেই বলে, তাই না? তো সেই জন্য এটা ডিসকাশন হবে, তার মানে আর ডেমোক্রেটিক ক্লাসরুম এনকারেজ ডিসকাশন বা আলোচনা। নেক্সট কোশ্চেন নাম্বার 35, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এখানে তিনটে জিনিস, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তার অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তাহলে কি হলো? অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে হচ্ছে এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। অ্যাসেস 1 নম্বর, 2 নম্বর অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা এখানে প্রশ্নে রয়েছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং যদি হয় সেটা হবে ফরমেটিভ ইভ্যালুয়েশন। আর 3 নম্বর একটা রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং।
অ্যাজ লার্নিং এটা হচ্ছে সেলফ লার্নিং, সেলফ মনিটরিং আর কি। সেলফ MONITORING যে সেলফ, তিনটের মানে কীরকম দেখো। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটা শেষে ইভ্যালুয়েশন হচ্ছে, কর্ম সমাপন্তে মূল্যায়ন। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কর্ম চলাকালীন মূল্যায়ন, ডিউরিং দ্য ক্লাস, কোনো ক্লাস চলাকালীন। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে নিজে নিজে কন্ট্রোল করা, সেলফ মনিটরিং, আমি কি করব, আমার কি করা উচিত, এইগুলো তিনটে কনসেপ্টকে মাথায় রাখতে হবে। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তাহলে এখানে অবশ্যই ফর লার্নিং মানে ইমপ্রুভমেন্ট, বিকাশের সঙ্গেই সম্পর্কিত, কথাটা তাই বোঝায়। নেক্সট কোশ্চেন নাম্বার 36, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ, ওই যে এক্ষুনি বললাম সামেটিভ আর ফর্মেটিভ। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে বছরের শেষে, না এটা সামেটিভ, শুধুমাত্র পরীক্ষার সময়, এটাও না, শিক্ষণ শেখার মানে শিক্ষণের সময় অ্যাকচুয়ালি, কখনোই না, একদম না। ডিউরিং টিচিং ক্লাসরুমে, ডিউরিং কথাটা মানে কি চলছে বিষয়টা, সেরকম বিষয়টাকে বোঝায়। এটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 37, সামেটিভ অ্যাসেসমেন্ট মিনস, একদম এটা বলার কোনো অবকাশ নেই, এটা ফাইনাল অ্যাসেসমেন্ট, ফাইনাল ইভ্যালুয়েশন, একদম কর্মের শেষে সারসংক্ষেপ মূল্যায়ন বলছে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 38 কি দাঁড়াচ্ছে, যে আমরা যখন মোরাল ডেভেলপমেন্ট যখন হয়, যে মোরাল ডেভেলপমেন্ট এই কনসেপ্টটা প্রথম কে দেন, তার মোরাল ডেভেলপমেন্ট বিকাশ, এই যে প্রাক্ষবিক বিকাশ যেটা বলছি, তার মানে নৈতিক যে বিকাশ, নৈতিক বিকাশের কথা বলেছেন কোহলবার্গ। স্কিনার বলেছেন সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অপারেন্ট কন্ডিশন, সক্রিয় অনুবর্তন হচ্ছে স্কিনার। ফ্রয়েড হচ্ছে মনোসমীক্ষণ তত্ত্ব, মনোসমীক্ষণ তত্ত্ব। ভাইগোটস্কি সমাজ নিবৃত্তিবাদ বা গঠনমূলক তত্ত্ব, সামাজিক গঠনমূলক তত্ত্ব। এই হচ্ছে তিনটে বিষয়, ঠিক আছে। তাই অ্যান্সার হচ্ছে কোহলবার্গ। নেক্সট কোশ্চেন নাম্বার 39, দ্য ফার্স্ট নিড ইন ম্যাসলো হায়ারার্কিক্যাল থিওরি। যে মাসলোর যে থিওরি, সে মাসলোর থিওরিতে মোটামুটি যে স্টেজ রয়েছে সেটা একদম লাস্ট রয়েছে কি, মানে একটা বৃত্তের মানে ত্রিভুজের পিরামিডের মতো করে আমি দেখাতে পারি এটাকে। এইটা হচ্ছে কি শারীরবৃত্তীয় তত্ত্ব, মানে ফিজিওলজিক্যাল নিড, শারীর শারীরবৃত্তীয় নিড। তারপর হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা, নিরাপত্তা। আর এইটা হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, তার মানে ভালোবাসার চাহিদা। এইটা কি সেলফ এস্টিম, বাংলা হচ্ছে আত্মশ্রদ্ধা। খাতায় এগুলো নোট ডাউন করে রাখবে। এবং লাস্ট হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠা। এই পাঁচটা, শারীরবৃত্তীয় চাহিদা ফিজিওলজিক্যাল নিড, নিরাপত্তার চাহিদা সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস ভালোবাসার চাহিদা, সেলফ রিয়েলাইজেশন তার মানে আত্মশ্রদ্ধার চাহিদা বা সেলফ এস্টিম, আর লাস্ট হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই ছিল মাসলোর থিওরির তত্ত্ব। তাই এখানে সব থেকে নিচের যে তত্ত্বটা সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় তত্ত্ব। নেক্সট, বয়ঃসন্ধিকালে প্রকাশ পায় কোথায়? অ্যাডোলেসেন্স ইটস ইভেন কল্ড, এটা অবশ্যই স্টেজ অফ স্টর্ম অ্যান্ড ওয়ার, স্টর্ম অ্যান্ড ট্রেস, স্টানলি হাল এই কথাটা বলেছেন। স্টানলি হাল বলেছেন
ঝড় ঝঞ্ঝার কালের কথা, বয়ঃসন্ধি কালকে ঝড় ঝঞ্ঝার কালের কথা বলেছেন স্টানলি হল। 40 হচ্ছে কোশ্চেন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 41, পার্সোনালিটি ইনক্লুডস, ব্যক্তিত্বের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে? এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, বাহ্যিক চেহারা, বিহেভিয়ার প্যাটার্ন, আচরণগত ধরন, ইমোশনাল প্যাটার্ন, আবেগগত ধরন, অল অফ দেম, সবকটাই তো রয়েছে এখানে, পার্সোনালিটির মধ্যে সবকটাই বিদ্যমান, তাই 41 বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 42, হেরিডিটি সেটস দ্য, ওই যে বংশগতি এবং পরিবেশ, হেরিডিটির মধ্যে কোন জিনিসটা থাকে? লিমিট অফ ডেভেলপমেন্ট, বিকাশের সীমা থাকে, এনভায়রনমেন্ট, পরিবেশ থাকে, স্কুলিং মানে শিক্ষা ব্যবস্থা থাকে, সোশ্যাল গ্রুপ সামাজিক গোষ্ঠী থাকে। অবশ্যই বংশগতির মধ্যে থাকে লিমিটেশন বা লিমিট অফ ডেভেলপমেন্ট, বিকাশের একটা সীমা থাকে এখানে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট মেনলি শেপস, পরিবেশ মূলত গঠন করে কি? ইন্টেলিজেন্স লিমিট, বুদ্ধিমত্তার সীমা, ক্যারেক্টার হ্যাবিটস ভ্যালু, চরিত্র অভ্যাস মূল্যবোধ, আর ক্রোমোজোমস, ক্রোমোজোম রয়েছে 23 জোড়া যেমন, সেইগুলো হেরিডিটি বংশগতি। তার মানে এনভায়রনমেন্ট মূলত গঠন হয় ক্যারেক্টার হ্যাবিটস আর ভ্যালু এইগুলো নিয়ে, আর হেরিডিটি তো অবশ্যই হেরিডিটি আর ক্রোমোজোম এগুলো হচ্ছে বংশগতির সঙ্গে রিলেটেড। নেক্সট কোশ্চেন নাম্বার 44, ইনক্লুসিভ ক্লাসরুম, যে একই কথা বলেছিলাম, ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ ক্লাসরুম মানে সবার সমান সুযোগ, ইকুয়াল অপরচুনিটি, তাই না? সমতা থাকবে, সবার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে কি থাকবে? অল আর ইকুয়াল, সবাই অল, কারোর মধ্যে কোনো আলাদা থাকবে না, সবাই সমান। নেক্সট কোশ্চেন নাম্বার 45, দ্য মেন পারপাস অফ ক্লাসরুম ইন্টারাকশন ইজ, শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়ার মূল উদ্দেশ্য কি? এই ক্লাসরুম ইন্টারাকশন মডেলের কথা কতজন মানে মানে যিনি বলেছেন, ফ্লান্ডার্স বলেছেন, চার্লস গ্যালোয়ে বলেছেন। হ্যাঁ, তো 10 তার 4টি ভাগে ভাগ করেছেন। ফ্লান্ডার ইন্টারাকশন অ্যানালিসিস, FIAS সেটা ছিল। আর একটা হচ্ছে, তাহলে ফ্লান্ডার ইন্টারাকশন অ্যানালিসিস রয়েছে 10টি ক্রাইটেরিয়ার কথা বলেছে। চার্লস গ্যালোয়ে বলেছেন ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ আর নীরবতা, এইভাবেই ক্লাসরুম চলে। তো এখানে বলছে মেন পারপাস অফ ক্লাসরুম ইন্টারাকশন, শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়ার মূল উদ্দেশ্য কি? ফিয়ার, স্যাপিং আইডিয়া, সাইলেন্স, পানিশমেন্ট, কোনগুলো ক্লাসরুমের মূল উদ্দেশ্য? অবশ্যই এটা ধারণা করতে হবে, শেয়ারিং আইডিয়াস, ক্লাসরুমটা এরকম পরস্পরের ভাব বিনিময় করতে হবে, তাই টিচারকে মাঝে মাঝে বন্ধু হয়ে যেতে হবে ওদের সাথে। নেক্সট কোশ্চেন নাম্বার 46, রিমেডিয়াল টিচিং, কাউকে একটা শেখালাম, শেখানোর পর দেখলাম সে ঠিকঠাক পেরে উঠছে না, তার একটা সমস্যা থেকে গেছে, তাহলে পুনরায় তাকে রিমেডিয়াল দাও, তাকে তার এই জায়গাটা কেন সমস্যা হচ্ছে। এই রিমেডিয়াল টিচিং ইজ ইউজড কাদের জন্য? অ্যাডভান্স লার্নারদের জন্য, যারা খুব উন্নত বুদ্ধিসম্পন্ন তাদের জন্য, যারা শেখায় মানে ব্যবধানযুক্ত শিশু মানে শিখতে পারেনি তাদের জন্য, না টিচারদের দরকার, না পেরেন্টসদের দরকার, অভিভাবকদের দরকার? অবশ্যই যে সকল শিক্ষার্থীরা শেখার বাঁধন মুক্ত মানে তারা শিখতে পারেনি, চিলড্রেন্স উইথ লার্নিং গ্যাপস যাদের থেকে গেছে, সেই গ্যাপস পূরণ করার জন্য রিমেডিয়াল টিচিং। নেক্সট কোশ্চেন নাম্বার 47, আর চাইল্ডস ফার্স্ট স্কুল ইজ, শিশুর প্রথম যদি বিদ্যালয় বলি সেটা অবশ্যই হোম, পরিবার হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়। নেক্সট কোশ্চেন নাম্বার 48, পজিটিভ ডিসিপ্লিন, পজিটিভ নেগেটিভ, তাহলে শৃঙ্খলাটা মানে পজিটিভ যদি হয় সেটার মানে কি বোঝায়? স্কোল্ডিং মানে তিরস্কার করা বোঝায়, গাইডিং উইথ রেসপেক্ট তাদের সম্মানের সাথে নির্দেশনা দেওয়াটাকে বোঝায়, স্ট্রিক্ট পানিশমেন্ট কঠোর শাস্তি দেওয়াটাকে বোঝায়, হিউমিলেটিং অপমানজনক বিষয়টাকে বোঝায়। ইতিবাচক বলছে সম্মানের সাথে ডিরেকশন দেওয়া, তাই না? স্ট্রিক্ট পানিশমেন্ট সম্মানের সাথে, পানিশমেন্ট বলছি, গাইডিং উইথ রেসপেক্ট সম্মানের সাথে নির্দেশ দেওয়াটাকে বোঝে ইতিবাচক ডিসিপ্লিন। নেক্সট কোশ্চেন নাম্বার 49, আর টিচার বিকাম আ রোল মডেল থট, মানে আর টিচার বিকাম আ রোল মডেল থ্রো, কোথা থেকে এটা আসবে? একজন শিক্ষক হবে হুমকি দেওয়ার মাধ্যমে একজন আদর্শ হয়ে উঠবেন, তিনি ন্যায় আচরণ করবেন স্টুডেন্টদের সাথে, চিৎকার চেঁচামেচি করবেন ক্লাসরুমে, পক্ষপাত দুষ্ট হবেন, কাউকে পার্সিয়ালিটি করবেন না, মানে সরি এখানে পক্ষপাত দুষ্ট বলছে, পার্সিয়ালিটি করবেন, এ ভালো ও ভালো সে ভালো না, এরকম যদি করে তাহলে কোনটা একজন শিক্ষক তখনই কখন মডেল হবে তোমার কাছে? অবশ্যই যিনি কি করবেন, ন্যায্য আচরণ করবেন, ফেয়ার বিহেভিয়ার,
যার মধ্যে ন্যায় আচরণ থাকবে তিনিই হবেন একজন মডেল টিচার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, দ্য বেস্ট মডেল অফ সাপোর্ট চিলড্রেন উইথ অ্যাংজাইটি, উদ্বেগে আক্রান্ত শিশুদের সহায়তা করার সর্বোত্তম পদ্ধতি কোনটা? ইগনোরিং দেম, প্রোভাইডিং সেফ এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে কম্পেয়ারিং উইথ পিয়ার, সমবয়সীদের সাথে তুলনা করা, রেইজিং প্রেশার, চাপ দিয়ে কোনো কিছু করা। তাহলে কোনটা হবে? উদ্বেগে আক্রান্ত শিশুদের সহায়তা করা সর্বোত্তম কোনটা করলে আমি, প্রোভাইডিং সেফ এনভায়রনমেন্ট দিতে হবে, তবে তার অ্যাংজাইটি কাটবে, তবে তার দুশ্চিন্তা দূর হবে, তার উদ্বেগগুলো দূর হবে। তাকে সবসময় প্রোভাইড করতে হবে, সেফ এনভায়রনমেন্ট দিতে হবে। ওকে, এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে। আশা করি সবার ভালো লেগেছে। কমেন্ট করে জানাবে কটা তোমার ঠিক হলো। একটা হোমওয়ার্ক কোশ্চেন দেওয়া থাক পরের দিনের জন্য, কমেন্ট করে জানিও। ডিস ডিসক্রেপশিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, আর একটা কিছু দিই যেটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, হোমওয়ার্ক কোশ্চেন থাকবে। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক কোশ্চেন এটাই থাক যে পিয়াজের থিওরির সাথে, মানে পিয়াজেটের থিওরির পিয়াজের থিওরি বা তত্ত্বের, পিয়াজেটের যে তত্ত্ব রয়েছে তার স্টেজগুলো, সবাই স্টেজগুলো সুন্দর ছকে একটা লিখে দেবে, জাস্ট নামগুলো। এটাই থাকলো হোমওয়ার্ক কোশ্চেন। আশা করি সবার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার একসাথে সাক্ষাৎ হবে। ওকে, বাই বাই।